নমস্কার, জবাব চাই বাংলার এই মেগা এক্সক্লুসিভ এপিসোড, যে এপিসোডে আজ আমি বাঙালি হিসেবে খুব গর্বিত, সঞ্চালক হিসেবে আমি গর্বিত এবং গর্বিত আমি যে ভাষায় কথা বলি, আমি যে প্রদেশ থেকে এসেছি সেই প্রদেশেরই মিঠুন চক্রবর্তী, সে ভাষাতেই মিঠুন চক্রবর্তী কথা বলেন। মিঠুন চক্রবর্তী, অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায়, জবাব চাই বাংলায় আসার জন্য। থ্যাংক ইউ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মিঠুন দা, প্রথমেই জিজ্ঞেস করছি কেমন লাগছে? মানে তুমি বোধহয় কয়েক কোটিবার অ্যাওয়ার্ড পাওয়ার পরে এরকম বলো, কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ফিল্ম দুনিয়ার, এর থেকে বড় কিছু হতে পারে না, এরপরে অস্কার। দেখো, এই জবাবটা আমি সবাইকেই দিয়েছি, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি যে জবাবটা দিয়েছি সেটা সত্যি। আমি এখনো পর্যন্ত সেই ঘোর কাটিয়ে উঠতে পারিনি। আমি খুশিতে হাসতেও পারছি না, আবার খুশিতে কাঁদতেও পারছি না। আই এম অ্যাবসলিউটলি ডাম্বফাউন্ডেড, মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমি। মানে এত বড় জিনিস আমি পেয়েছি, যেটা আজকে গাড়িতে আস্তে আস্তে আমার লাইফটাকে রিওয়াইন্ড করছিলাম। সেই কলকাতার, সেই নর্থ ক্যালকাটার পুলিশি মধু সেন গার্ডেন, সেখান থেকে বম্বেতে হার্ড লাইফ, খাবার নেই, নেই, 5 গার্ডেনে শুয়েছি, সেগুলো সব রিমাইন্ড করছিলাম। তারপরে দেখলাম কি 40 বছরের পর যে মেহনতটা আমি করে করে আসছি, তার আজকে তার ফল মিলল। সো দেন ইটস ওকে, দেন আই থিঙ্ক এভরিথিং ইজ ওয়ার্থ ইট নাও, এভরিথিং ইজ ওয়ার্থ ইট। মিঠুন দা, এটা কি সত্যি? মানে আমি শুনছিলাম এবং আমি অনেক পত্রপত্রিকাতেও পড়েছি, প্রথম যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড তুমি পাও, তারপর যে সাংবাদিক তোমার ইন্টারভিউ নিতে আসে, তুমি তাকে বলেছিলে যে আমাকে খাওয়াবে, আমি তাহলে ইন্টারভিউটা দেবো, কারণ তখন নাকি তোমার পকেটে এই টাকাটাও থাকতো না যেটা দিয়ে তুমি খেতে। এবং আমার নিজের গলার কাছে দলা পাখি আসছিল যখন তুমি বলছিলে আমি এখন 4 বেলা খেতে পাই। এটা সত্যি? এই অ্যাকচুয়ালি এটা সত্যি, কেননা আমি আমার প্রডিউসারের একটা বাড়ির সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে আমি বসছিলাম, এটা ভেবে যে প্রডিউসার সব বেরোবে না, আমি দৌড়ে গিয়ে ওনার কাছে যাবো আর বলবো কি স্যার এখনো কিছু খাইনি, যদি কিছু দেন স্যার খাবো। এই তখন এই জেড.এ. জোহর, উনি মায়াপুর, এখন নেই বেঁচে, উনি তখন মায়াপুরের সাংবাদিক ছিলেন। ও বললো তোমাকে খুঁজছি, আমি খুঁজতে 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 কি আমাকে বলে এই মাঠে বসে আছে, এখানে এসছি, আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তা সেই ওপরে প্রথম বইতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তার জন্য তোমার প্রথম ইন্টারভিউটা আমি নিতে চাই। তাই বললাম স্যার ইন্টারভিউ আমি দেবো, কিন্তু তার আগে আপনাকে আমাকে খাওয়াতে হবে, কিন্তু আমি কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত, আমি ভেরি হাংরি। ওই তখন গেল, গিয়ে 2 প্যাকেট থেকে বিরিয়ানি নিয়ে এলো, আমি খেলাম, ও খেলাম, আর বললো কি আজকে আমি ইন্টারভিউ নিতে পারবো না, কারণ আমি ইমোশনালি অ্যাবসলিউটলি চোকড। এইটা আমাকে সামনা করতে হবে, আমি কোনোদিন ভাবিনি। তো আমি ইন্টারভিউটা কালকে নেব। তারপরে কালকে এসে উনি ইন্টারভিউ নিয়েছিলেন। এই জায়গা থেকে আজ মিঠুন চক্রবর্তী প্রপার্টি আছে, মাড আইল্যান্ডে এত বড় বাড়ি, বিভিন্ন শহরে বাড়ি, ঘর, দৌড়, প্রপার্টি, তোমার বিভিন্ন বিজনেস ইন্টারেস্ট আছে। মানে এই জার্নিটা এখন তুমি পেছনে তাকালে কোথাও গিয়ে মনে হয় যে সবচেয়ে বেশি মিস কাকে করো বা কি জিনিস করো? সব থেকে বেশি মিস কাকে করো বা কি জিনিস মিস করো? সব আছে তোমার কাছে, কেটে গেল। সব থেকে বেশি মিস কাকে করো বা কি জিনিস মিস করো তুমি? মিস করি? ইয়েস। আমি মিস করি না অ্যাকচুয়ালি, কেননা আমি কলকাতার আড্ডাকে খুব ভালোবাসতাম। তো আমি কলকাতায় এসে আমি এখনও পর্যন্ত সেই রাত্রিবেলায় শুটিং প্যাকআপের পরও আমরা 3-4 জন থাকি, মেরে আড্ডা মারি, ওইটাই আমার কাছে বিগেস্ট পাস টাইম। মিস করার কিছু নেই আমার কাছে, কে এটা ছিল, এটা হারিয়ে গেছে, আমার কাছে তো কিছুই ছিল না। তো আর না আমার জীবন
অনেক প্ল্যাটার আমি পেয়েছি, আমার সব কিছুই আমি স্ট্রাগল করেই পেয়েছি, কোনো দিন ওভারনাইট আমার জন্য কিছু হয়নি, সেই জন্য মিস করার কিছু নেই আমার কাছে, নাথিং। মিঠুনদা, মানে আমি শুরুটা যেভাবে করলাম, মানে আমি নিজে খুব গর্বিত, মানে বাংলা টেলিভিশন বা ভারতীয় টেলিভিশনে এমন একটা সময় কাজ করছি যখন মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ এভাবে আমি নিতে পারছি প্রাইম টাইমে। আমি জানি, আমি বিশ্বাস করি যে রাশিয়া বা উজবেকিস্তান বা বিভিন্ন ইউএসএসআর কান্ট্রিজ বা অন্য ইউরোপিয়ান কান্ট্রিজে এরকমভাবে আমার মতন ফ্যান বয় রয়েছে এবং আজও রয়েছে। আমি শুনেছি তোমার নামে নাকি একটা গোটা রাস্তা ডেডিকেট করেছে কোনো দেশ, তোমার নামে নাকি টাকায় তোমার স্ট্যাম্প, বিভিন্ন কিছু হয়েছে, মানে এগুলো এগুলো একটু যদি বলো, মানে আমাদের প্রজন্ম খুব তাড়াতাড়ি ভুলে যায় অনেক কিছু মিঠুনদা, একটু যদি তুমি বলো। আই থিঙ্ক ইট ইজ বার্কিনা ফুসো, যদি আমি কার নাম না বলতে পারি, সেই কান্ট্রি আমার নামে স্ট্যাম্প বার করেছে, তাতে আমার ফটো আছে, স্ট্যাম্প আছে, 720 টাকা বোধহয় তার দাম। আর বাকি এভরি কান্ট্রি, সেটা হলো টার্কি হোক, ইরান হোক, ইরাক হোক, আফগানিস্তান হোক, বা ওইদিকে যত কোনো কান্ট্রি আছে, সব কান্ট্রিতেই আমার ফ্যান্স আছে। অ্যান্ড অনেক, এমনকি মানে ফ্রান্সের নিচে একটা আইল্যান্ড আছে, আমি হিন্দু পেপারে পড়েছিলাম সেটা, সেখানে দুটো লোককেই চেনে, সেটা হলো অমরিশ পুরী আর মিঠুন চক্রবর্তী। এনিওয়েজ, সব জায়গাতেই আমার ফ্যান্স আছে। সো আর এইসব যে যা কিছু শুনেছ সব কিছুই সত্যি, অ্যান্ড সব জায়গাতেই এটা করেছে। জাপানে শুনেছি একটা আমার মূর্তি করে রেখেছে, তো আমার তো যাওয়া হয়নি, দেখাও হয়নি, তবে যেগুলো আমি শুনেছি, পড়েছি, সেগুলি তোমাকে বলছি। অ্যান্ড ইটস বিন এ, মানে এমনকি আমার মূর্তি করার জন্য আমার থেকে পারমিশন চেয়েছিল, আমি দিইনি, কারণ আমি বলেছি না, আই এম নট গড, সো করবে না। কিন্তু তবু কিছু কিছু জায়গায় কেউ নাকি তোমার অজান্তে তোমাকে বিয়েও করে নিয়েছিল, একজন মহিলা নাকি তোমার অজান্তে তোমাকে বিয়ে করে নিয়েছিল, তোমাকে নাকি কিডন্যাপ করে নিয়ে গেছিল দেখানোর জন্য। দ্যাট ইজ ইন জর্জিয়া। জর্জিয়াতে, মানে এটা হয়েছে জর্জিয়াতে শুটিং করতে গেছি, তো টিভি ক্রু সকাল থেকে আমার খোঁজ করছে, জর্জিয়াতে, এই 3-4 বছর আগেকার কথা বলছি। জর্জিয়াতে গেছিলাম, তো ওখানে একজন আমাকে টিভি ক্রু খুঁজছে, আমি ভেবেছি বোধহয় ইন্টারভিউর জন্য। বললো না স্যার, একবার ওর সাথে দেখা করতে চাই, প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। আমি ওখানে গেলাম, কথা বললাম, বলে দেখুন এখানে একজন ডাক্তার আছেন, খুব নামি ডাক্তার, ভেরি পপুলার মহিলা, তিনি আপনার সবথেকে বিগেস্ট ফ্যান, আর ওনার ইচ্ছা আপনি একবার ওনার বাড়িতে যান, এটা আমরাও চাই আপনি যান, কিন্তু আমরা জানি এর ইম্পর্টেন্স কতটা। তো বললাম ওকে। তো আমি যখন গেলাম, দরজা যখন খুললাম, তখন দেখি ওনার রুমের পুরো দেওয়ালে শুধু আমি আর আমি, তারপরে একটা জায়গায় জিসাস ক্রাইস্টের মন্দির, আর ঠিক তার পাশে আমার ফটো। তো উনি বেরিয়ে এলেন, বয়সও হয়ে গেছিলেন তখন ওনার, আমাকে প্রণাম করলেন, এবং আমাকে যেটা বললেন, বলো আমার বিয়ে হয়েছিল 30 বছরের কাছাকাছি, আর 36 আমার ডিভোর্স হয়ে যায়, কিন্তু তারপরে আমি আর বিয়ে করিনি, আমি বিয়ে করেছি আপনাকে।